হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি এডুকেশন ইউটিউব চ্যানেল। সিআরপি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি তোমাদের শুভেন্দু স্যার। প্রতিদিন রাত 9টায় আমি তোমাদের কাছে জিকের প্র্যাকটিস সেশনের ক্লাস নিয়ে আসি। এই ক্লাসটা কোন কোন পরীক্ষার জন্য দরকারি বা কোন কোন পরীক্ষার প্রিপারেশন নিলে এই ক্লাসটা তোমার জন্য হেল্পফুল হবে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, তার সাথে আরআরবি গ্রুপ ডি, এনটিপিসি, এই সমস্ত চাকরির পরীক্ষাতে হুবহু কমন পাবে এখান থেকে। চলো আজকের ফার্স্ট কোশ্চেন দেখে নিই। ভারতের ভূখণ্ডের পূর্বতম বিন্দু কোনটি? ভারতের ভূখণ্ডের পূর্বতম বিন্দু, তো ভারতের ভূখণ্ডের পূর্বতম বিন্দু হচ্ছে অরুণাচল প্রদেশের কিবিথু। অরুণাচল রাজ্যের কিবিথু হচ্ছে ভারতের ভূখণ্ডের পূর্বতম বিন্দু। ওকে, এইবার পূর্বতম বিন্দু আমরা জানলাম, তাহলে পশ্চিমতম বিন্দু কোনটি? ভারতের ভূখণ্ডের পশ্চিমতম বিন্দু কোনটি? পশ্চিমে কি আছে? পশ্চিমে আছে আমাদের গুজরাট রাজ্য। তো গুজরাট রাজ্যের গুহার মোটর হচ্ছে ভারতের পশ্চিমতম বিন্দু। গুজরাট রাজ্যের গুহার মোটর, গুজরাট রাজ্যের গুহার মোটর, ঠিক আছে, গুহার মোটর হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। পশ্চিমতম বিন্দু হচ্ছে গুজরাটের গুহার মেটর, আর ভারতের পূর্বতম বিন্দু হচ্ছে অরুণাচল প্রদেশের কিবিথু। এর সাথে সাথে আমরা জেনে রাখি যে ভারতের উত্তরতম স্থান কোনটা? কাশ্মীরের ইন্দিরা কল। ভারতের উত্তরতম স্থান এই যে কাশ্মীরের ইন্দিরা কল। আর ভারতের দক্ষিণতম স্থান কোনটি? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ সীমা ইন্দিরা পয়েন্ট। ঠিক আছে, ইন্দিরা পয়েন্ট। তাহলে আমরা চারটে জায়গায় জেনে নিলাম। অরুণাচল প্রদেশের কিবিথু ভারতের পূর্বতম বিন্দু, ভারতের পশ্চিমতম বিন্দু গুহার মোটর, ভারতের উত্তরতম স্থান কাশ্মীরের ইন্দিরা কল, আর ভারতের দক্ষিণ সীমা হচ্ছে ইন্দিরা পয়েন্ট, যেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আছে। চলো নেক্সট কোশ্চেন দেখি। সাপটা গঠিত হয়, সাপটা গঠিত হয় কত সালে? তাহলে কত সালে সাপটা গঠিত হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের 1993 সালে। ঠিক আছে, 1993 সালে এই সাপটা গঠিত হয়েছিল। ঠিক আছে, তো রাইট অ্যান্সার হয়ে গেল অপশান এ। তো এই বিষয়টা কি একটু তোমাদের ডিটেলস ইনফরমেশান দিয়ে দিই। 1993 সালে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ প্রভৃতি সার্ক গোষ্ঠীভুক্ত যে দেশগুলো, সেই সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলো যৌথ বাণিজ্যিক সহায়তার জন্য এই সাপটা গঠন করেছে। সাপটার ফুল ফর্ম কি? সাউথ এশিয়ান প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। সাউথ এশিয়ান প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট, এটা হচ্ছে সাপটার ফুল ফর্ম। 1993 সালে এটা গঠন করা হয়েছিল। দেশগুলির মধ্যে এই যে ভারতের আশেপাশে যে দেশগুলো আছে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, এই সমস্ত দেশের মধ্যে যাতে পারস্পরিক বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি পায়, তার জন্যই সাপটা গঠন করা হয়েছিল। চলো নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে একটা জিনিস জানিয়ে রাখি। ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর কলকাতা পুলিশ 2024 কে টার্গেট করে আমাদের একটা পুলিশের চ্যালেঞ্জ কোর্স নিয়ে আসা হয়েছে। যে চ্যালেঞ্জ কোর্সটা হচ্ছে 90 দিনের। এখানে লেটেস্ট প্যাটার্ন ও সিলেবাস অনুযায়ী তোমাদের কোশ্চেন সলভ করানো হবে। বিষয় ও অধ্যায় ভিত্তিক থিওরি ও এমসিকিউ ক্লাস তোমাদের দেওয়া হবে। ক্লাস শুরু হচ্ছে 20 জুন থেকে। 599 টাকায় তুমি এই কোর্সটা কিনতে পারবে। ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্র্যাকটিস ব্যাচ নিয়ে আসা হয়েছে। এখানে 2800 এমসিকিউ প্র্যাকটিস করানো হবে, 70টা সেট পাবে। আর এখানে কি কি পাবে? গণিত প্রশ্নের সলিউশন পাবে ভিডিও ক্লাসে, ইংরেজি প্রশ্নের সলিউশন ভিডিও ক্লাসে, তার সাথে 2 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স। এই ব্যাচটা শুরু হচ্ছে 25শে জুন থেকে। ঠিক আছে, পিএসসির প্যাটার্ন ও সিলেবাস অনুযায়ী হুবহু কমনযোগ্য ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ ব্যাচ। এটা পুরোপুরি প্র্যাকটিস ব্যাচ। এই ব্যাচে ভর্তি হওয়ার জন্য উপরের যে নাম্বার আছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। আর পুলিশের ব্যাচে ভর্তি হওয়ার জন্য এই নিচে যে হোয়াটসঅ্যাপের নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। দেখো নেক্সট কোশ্চেন। 10 ডিগ্রি চ্যানেল অবস্থিত। 10 ডিগ্রি চ্যানেল কোথায় অবস্থিত? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাঝখানটাতে 10 ডিগ্রি চ্যানেল অবস্থিত। আন্দামান নিকোবর
দ্বীপপুঞ্জের মাঝে 10 ডিগ্রি চ্যানেল অবস্থিত। তো রাইট অ্যান্সার হয়ে গেল অপশান বি। অপশান বি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মাঝে 10 ডিগ্রি চ্যানেল অবস্থিত। এটা একটা 10 ডিগ্রি, এটা একটা চ্যানেল। এটি ছোট আন্দামান দ্বীপ ও কার নিকোবর দ্বীপের মধ্যবর্তী স্থানে অবস্থিত। এই চ্যানেলটি চওড়া কত কিলোমিটার? এই চ্যানেলটি চওড়া প্রায় প্রায় 150 এই চ্যানেলটি প্রায় 150 কিলোমিটার চওড়া। হিমালয়ের পশ্চিম সিনট্যাক্সিয়াল বাঁকটি রয়েছে। হিমালয়ের পশ্চিম সিনট্যাক্সিয়াল বাঁকটি রয়েছে। তো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হচ্ছে নাঙ্গা পর্বতে যেখানে সিন্ধু নদ সেখানে গভীর গিরিখাত সৃষ্টি করেছে। ঠিক আছে, তো হিমালয়ের পশ্চিম সিনট্যাক্সিয়াল বাঁকটি রয়েছে। অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখি। জজিলা গিরিপথটি কোথায় অবস্থিত? জজিলা, তো এই জজিলা গিরিপথ কোথায় অবস্থিত? এটা লাদাখ মালভূমিতে অবস্থিত। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ। জজিলা গিরিপথ লাদাখ মালভূমিতে অবস্থিত। জজিলা গিরিপথ লাদাখ মালভূমিতে অবস্থিত। ঠিক আছে, এই গিরিপথটি কত মিটার উচ্চতায় অবস্থিত? এই গিরিপথটি 3850 মিটার উচ্চতায় অবস্থিত। 3850 মিটার উচ্চতায় অবস্থিত। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। চিল্কা হ্রদে সৃষ্ট বদ্বীপটির নাম কি? চিল্কা হ্রদে সৃষ্ট বদ্বীপটির নাম হচ্ছে পারিকুট বদ্বীপ। তো চিল্কা হ্রদে যে সৃষ্টি হয়েছে বদ্বীপটি, সেই বদ্বীপটির নাম হচ্ছে পারিকুট বদ্বীপ। ওকে, চিল্কা হ্রদটা কোন রাজ্যে আছে? উড়িষ্যা রাজ্যে আছে। উড়িষ্যা রাজ্যে আছে। ঠিক আছে, এখানে এই পারিকুট বদ্বীপ তৈরি হয়েছে। পারিকুট চিল্কা হ্রদে পারিকুট বদ্বীপ তৈরি হয়েছে। চলো নেক্সট কোশ্চেন। যে নদীর নাম উৎপত্তিস্থলে সিংহ খাবাব, কোন নদীর নাম উৎপত্তিস্থলে সিংহ খাবাব? সিন্ধু নদীর নাম হচ্ছে উৎপত্তিস্থলে সিংহু কাবাব। ঠিক আছে, সিংহ কাবাব। অপশন সি হয়ে যাবে সিন্ধু নদী। সিন্ধু নদীর নাম হচ্ছে উৎপত্তিস্থলে সিংহ খাবাব। ঠিক আছে, সিন্ধু নদী তিব্বতের মানস সরোবরের নিকট কৈলাস পর্বত থেকে একটি হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। ঠিক আছে, মানস সরোবরের নিকট 5180 মিটার উচ্চতায় কৈলাস পর্বতের যে একটা হিমবাহ, সেই হিমবাহ থেকে এই সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। সিন্ধু নদী কোন সাগরে গিয়ে মিশেছে? সিন্ধু নদী আরব সাগরে গিয়ে মিশেছে। ঠিক আছে, আরব সাগরে। কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? উৎপত্তি লাভ করেছে তিব্বতের মানস সরোবরের কৈলাস পর্বত থেকে। চলো নেক্সট কোশ্চেন। নাগার্জুন সাগর বাঁধটি গড়ে উঠেছে। নাগার্জুন সাগর বাঁধটি কোন নদীতে গড়ে উঠেছে? কোন নদীতে গড়ে উঠেছে? কৃষ্ণা নদীতে গড়ে উঠেছে। নাগার্জুন সাগর বাঁধটি কৃষ্ণা নদীতে গড়ে উঠেছে। কৃষ্ণা নদীতে নাগার্জুন সাগর বাঁধটি গড়ে উঠেছে। ঠিক আছে, এটার নির্মাণকাল কোন সময় ছিল? 1955 সাল থেকে 1967 সালের মাঝামাঝি সময়ে এটা ছিল নির্মাণকাল। 1955 সাল থেকে 1967 সালের মাঝামাঝি সময়ে এই সাগরের এই বাঁধটার নির্মাণকাল ছিল। জিম করবেট ন্যাশনাল পার্ক অবস্থিত। জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? জিম করবেট ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ডে অবস্থিত। অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। জিম করবেট ন্যাশনাল পার্ক এটি উত্তরাখণ্ডে অবস্থিত। ঠিক আছে, তো এই যে ন্যাশনাল পার্কটা কোন জেলাতে রয়েছে? উত্তরাখণ্ডের নৈনিতাল জেলাতে রয়েছে। এটা কিন্তু পরীক্ষাতে অনেকবার আসে। কোন জেলাতে? জিম করবেট ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ডের কোন জেলাতে রয়েছে? নৈনিতাল জেলাতে রয়েছে। 1936 সালে এই জাতীয় উদ্যান হিসেবে এটাকে প্রতিষ্ঠা করা হয়। 1936 সালে। কেন? কারণ বাংলার বিপন্ন বাঘকে রক্ষার জন্য জাতীয় উদ্যান হিসেবে প্রতিষ্ঠিত করা হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। ভারতের বৃহত্তম কয়ালের উদাহরণ। ভারতের বৃহত্তম কয়ালের উদাহরণ অষ্টমুড়ি, কোলেরু, চিল্কা, ভেম্বানাথ। তো রাইট অ্যান্সার কি হবে? ভারতের মধ্যে একটা বৃহত্তম কয়ালের উদাহরণ হচ্ছে ভেম্বানাথ। ঠিক আছে, ভারতের
বৃহত্তম একটা কয়েলের উদাহরণ হচ্ছে ভেম্বানাদ। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, ভেম্বানাদ কয়েল। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। মোট 40টা কোশ্চেন আমি তোমাদের নিয়ে এসেছি। আঘ্রাণী ধান বলা হয় কোন ধানকে? আঘ্রাণী ধান বলা হয়, ঠিক আছে। তো কোন ধানকে আঘ্রাণী ধান বলে? আমন ধানকে আঘ্রাণী ধান বলে। আমন ধানকে আঘ্রাণী ধান বলে। তো সবাই কিন্তু একটা খাতা আর পেন ইউজ করবে, আর যে ইনফরমেশনগুলো তোমার জানা নেই সেগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে। তো কোন ধানকে আঘ্রাণী ধান বলা হয়? আমন ধানকে আঘ্রাণী ধান বলে, ঠিক আছে। তো যে ধান বর্ষাকালে চাষ করা হয় আর শীতকালে সংগ্রহ করা হয়, শীতকালে তোলা হয়, বর্ষাকালে চাষ শীতকালে তোলা হয়, সেই ধানটাকে বলা হয় আমন ধান। এই ধান আষাঢ় মাসে চাষ করা হয়। কোন মাসে চাষ করা হয়? আষাঢ় মাসে। আষাঢ় মাসে চাষ করা হয়, ঠিক আছে। আর কোন মাসে কাটা হয়? অঘ্রাণ পৌষের দিকে কাটা হয়। অঘ্রাণ পৌষ মাসের দিকে এই ধানকে কাটা হয়। অঘ্রাণ পৌষ মাসের দিকে এই ধানকে কাটা হয়, আর আষাঢ় মাসে এই ধানকে চাষ করা হয়, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। ভারতের লৌহ আকরিক রপ্তানি বন্দর বলা হয়, ভারতের লৌহ আকরিক রপ্তানি বন্দর বলা হয় মারমাগাঁওকে। মারমাগাঁওকে ভারতের লৌহ আকরিক রপ্তানি বন্দর বলা হয়। তো অপশান বি মারমাগাঁও হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ভারতের লৌহ আকরিক রপ্তানি বন্দর বলা হয় মারমাগাঁওকে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা, এটা সম্পর্কে একটু ইনফরমেশন দিয়ে দিই। এই যে বন্দর, এটা হচ্ছে পোতাশ্রয় স্বাভাবিক গভীর বন্দর, ঠিক আছে। এই যে বন্দরটা, এই বন্দরটা পশ্চিম উপকূলে আরব সাগরের তীরে জুয়ারি নদীর মোহনায় অবস্থিত। এই বন্দর কোথায় অবস্থিত? পশ্চিম উপকূলে আরব সাগরের তীরে জুয়ারি নদীর মোহনায়। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। ডেয়ারি শিল্পে ভারতের প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য? ডেয়ারি শিল্পে ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে গুজরাট রাজ্য। তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের গুজরাট। ডেয়ারি শিল্পে ভারতের প্রথম স্থান অধিকার করেছে গুজরাট, ঠিক আছে। এই শিল্পে গুজরাট হচ্ছে শীর্ষস্থান অধিকার করেছে। আনন্দ, আমুল, আনন্দের নাম শুনেছি, আমুল দুধের নাম শুনেছি, মাহেশনা যেটা দুধসাগর, সুরাট, জুনাগড়, ভবনগর প্রভৃতি স্থানে এই যে বৃহৎ আয়তন ডেয়ারি শিল্প গুজরাটে গড়ে উঠেছে, ঠিক আছে। এই যে সারা দেশের মধ্যে, আমাদের ভারতবর্ষে সারা দেশের মধ্যে 63% যে গুঁড়ো দুধ, সেই গুঁড়ো দুধ এই রাজ্যেই উৎপাদন করা হয়। এর সাথে সাথে বলে রাখি, গুজরাটে ডেয়ারি শিল্প গড়ে ওঠার কারণগুলো কি? কারণ এখানে প্রচুর পশুপালন করা হয়। দুই, এখানে হচ্ছে উপজাতি পশুপালনেরা, এখানকার মানুষেরা পশুপালনে অত্যন্ত দক্ষ, এবং এখানে শিল্প সমবায় পদ্ধতিতে এই সমস্ত পশু থেকে যে দুধ সংগ্রহ করা হয় সেগুলোকে শিল্পে সমবায় পদ্ধতিতে কি হয়, যে প্যাকেজিং করে বিভিন্ন জায়গায় রপ্তানি করা হয়, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে দেখি। নীল বিপ্লবের জনক কাকে বলা হয়? নীল বিপ্লবের জনককে? নীল বিপ্লব কিসের সাথে যুক্ত? মাছ চাষের সাথে যুক্ত। মাছ চাষের সাথে। সবুজ বিপ্লব যেমন চাষের সাথে যুক্ত, কৃষির সাথে যুক্ত সবুজ বিপ্লব, সেরকম নীল বিপ্লব হচ্ছে ব্লু রেভলিউশন, এটাকে ইংরেজিতে বলে ব্লু রেভলিউশন। তো এই ব্লু রেভলিউশন কিসের সাথে যুক্ত? মাছ চাষের সঙ্গে যুক্ত। কে এই নীল বিপ্লবের জনক বলা হয় কাকে? নীল বিপ্লবের জনক বলা হয় ডক্টর অরূপ কৃষ্ণনকে। ডক্টর অরূপ কৃষ্ণনকে বলা হয় নীল বিপ্লবের জনক। অরূপ কৃষ্ণনকে বলা হয় নীল বিপ্লবের জনক, ঠিক আছে। ভারতের নীল বিপ্লবের জনক বলা হয় অরূপ কৃষ্ণনকে। ওকে, নেক্সট দেখো, এর সাথে আরেকটা জিনিস বলে রাখি যে অন্ধ্রপ্রদেশের নেল্লোরকে কি বলা হয়? অন্ধ্রপ্রদেশের নেল্লোরকে বলা হয় চিংড়ির রাজধানী। চিংড়ির রাজধানী অন্ধ্রপ্রদেশের নেল্লোরকে বলা হয়। আর এই যে অরূপ কৃষ্ণন, ইনি বিজ্ঞানসম্মত প্রথায় মাছ চাষকে নিয়ে আসেন, তার জন্য এনাকে বলা হয় নীল বিপ্লবের জনক। চলো নেক্সট কোশ্চেন। ভারতে প্রথম সৃষ্ট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি? ভারতের প্রথম সৃষ্ট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে তারাপুরে। তারাপুরে ভারতের প্রথম সৃষ্ট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি তারাপুর, ঠিক আছে। কত সালে? দেখো, এই যে তারাপুরটা, এটা আছে মহারাষ্ট্র রাজ্যে।
মহারাষ্ট্র রাজ্যে এই তারাপুর অবস্থিত। ওকে, 1959 সালের 28 অক্টোবর 1959 সালের 28 অক্টোবর মহারাষ্ট্রের তারাপুর কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে সঙ্গে ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের সূচনা হয়। নেক্সট কোশ্চেন দেখি, যে কোশ্চেনগুলো তোমরা জানো না বা তোমরা তোমাদের নলেজের বাইরে, সেগুলো অবশ্যই কিন্তু তোমরা খাতায় নোট ডাউন করে রাখবে। পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলে গড়ে ওঠা ছোট ছোট পাহাড়গুলিকে কি বলে? পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল, পশ্চিমের মালভূমি অঞ্চল মানে বুঝতে পারছো যে ওই ঝাড়গ্রাম, তারপর পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ার কিছু অংশ, এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলের মধ্যে পড়ছে। সেখানে ছোট ছোট যে পাহাড়গুলো গড়ে উঠেছে, এই ছোট ছোট পাহাড়গুলোকে কি বলে? ডুংরি বলা হয়। ছোট ছোট পাহাড়গুলোকে বলা হয় ডুংরি। ঠিক আছে, পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলে গড়ে ওঠা ছোট ছোট পাহাড়গুলিকে বলা হয় ডুংরি। ঠিক আছে, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর জেলায় পশ্চিমের উঁচু নিচু ঢেউ খেলানো সুবিস্তৃত ভূমিভাগকে পশ্চিমের মালভূমি অঞ্চলে বলা হয় ডুংরি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সাতপুরা হচ্ছে মধ্য ভারতের একটি পর্বত শ্রেণী। এটি মধ্য ভারতের একটি পর্বত শ্রেণী। ঠিক আছে, মধ্য ভারতের একটি পর্বত শ্রেণী হচ্ছে সাতপুরা। এই যে সাতপুরা, এই সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গকে বলা হয় ধূপগড়। সাতপুরা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো ধূপগড়। ওকে, তো ধূপগড় হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ধূপগড় হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। ব্রহ্মপুত্র নদীর নাম যমুনা হয়েছে। কোথা থেকে ব্রহ্মপুত্র নদীর নাম যমুনা হয়েছে? তো রাইট অ্যান্সার কি হবে? ধুবড়ি থেকে। ব্রহ্মপুত্র নদীর নাম যমুনা হয়েছে ধুবড়ি থেকে। ঠিক আছে, ব্রহ্মপুত্র নদটা কোথা থেকে উৎপন্ন হয়েছে? তিব্বতের কৈলাস পর্বতের চেমাউংদুং হিমবাহ থেকে। তিব্বতের কৈলাস পর্বতের চেমাউংদুং হিমবাহ থেকে উৎপন্ন হয়ে পূর্ব দিকে তিব্বতের মধ্য দিয়ে সাংপো নাম নিয়ে পূর্ব দিকে তিব্বতের মধ্য দিয়ে প্রায় 1800 কিলোমিটার প্রবাহিত হয়েছে। এগুলো কিন্তু ভারতবর্ষের বাইরে দিয়ে প্রবাহিত হয়েছে। 1800 কিলোমিটার প্রবাহিত হয়েছে, দিয়ে তিব্বত অতিক্রম করে এই নদ অরুণাচল প্রদেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে শিয়ং দিহং নামে প্রবাহিত হয়েছে, তারপর অসমে ঢুকেছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। আশ্বিনের ঝড় হয় কোন সময়টায়? আশ্বিনের ঝড় হয়, তো আশ্বিনের ঝড় হয় শরৎকালে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, শরৎকালে আশ্বিনের ঝড় হয়। আশ্বিনের ঝড় হয় শরৎকালে। ওকে, তো অক্টোবর নভেম্বর মাসে এই যে শরৎকাল টাইমটাই মকরক্রান্তি অঞ্চলে সূর্য লম্বভাবে কিরণ দেওয়ায় ভারত মহাসাগরের জলভাগ ভারতের স্থলভাগ অপেক্ষা অধিক উত্তপ্ত হয়। ফলে ভারতের স্থলভাগ থেকে উচ্চ চাপের বায়ু ভারত সাগরের নিম্ন চাপের দিকে ক্রমাগত আসতে থাকে। এই বায়ুর সাথে অপেক্ষাকৃত আর্দ্র দক্ষিণ পশ্চিমা বায়ুর সংঘর্ষে পশ্চিমবঙ্গে যে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় সেটাকে বলা হয় আশ্বিনের ঝড়। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। পর্বতের ঢাল বরাবর গড়ে ওঠা সমভূমিকে বলা হয়। এই কোশ্চেনটার অ্যান্সার আমি এর আগেও প্রচুরবার করিয়েছি। পর্বতের ঢাল বরাবর গড়ে ওঠা সমভূমিকে কি বলে? পর্বতের ঢাল বরাবর গড়ে ওঠা সমভূমিকে বলা হয় পেডিমেন্ট। পর্বতের ঢাল বরাবর গড়ে ওঠা সমভূমিকে বলা হয় পেডিমেন্ট। তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের পেডিমেন্ট, অপশন এ। অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, এর সাথে একটা ইনফরমেশন জানিয়ে রাখি যে ইনসেলবার্চ পেডিমেন্ট সমভূমির মধ্যে অনুচ্চ পাহাড় এবং টিলাগুলিকে বলা হয় ইনসেলবার্চ। এই যে পেডিমেন্ট সমভূমি, এই পেডিমেন্ট সমভূমির মধ্যে অনুচ্চ পাহাড় টিলাগুলিকে বলা হয় ইনসেলবার্চ। ঠিক আছে, ওকে, প্রায় সকল মরুভূমিতে এই পেডিমেন্ট সমভূমিটা আমরা দেখতে পাই। চলো নেক্সট কোশ্চেন। পৃথিবীর ছাদ নামে খ্যাত মালভূমিটির নাম কি? পৃথিবীর ছাদ নামে খ্যাত মালভূমিটির নাম হচ্ছে পৃথিবীর ছাদ। এই নামে খ্যাত মালভূমিটির নাম কি? তো পৃথিবীর ছাদ এই নামে খ্যাত মালভূমিটির নাম, এটা তোমরা সবাই জানো যে পামির মালভূমি।
রাইট অ্যান্সার হয়ে যাবে পামির মালভূমি। ওকে, পামির মালভূমি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, সমুদ্রপৃষ্ঠ থেকে এই মালভূমির উচ্চতা কত? 16,000 ফুটের মতো। 16,000 ফুটের মতো। 16,000 ফুটের মতো সমুদ্রপৃষ্ঠ থেকে এই মালভূমির উচ্চতা। ওকে, এটা কোন কোন দেশের মধ্যে আছে? এই মালভূমিটা কোন কোন দেশের মধ্যে বিস্তৃত? তাজাকিস্তান, আফগানিস্তান, তিব্বত, চীন, পাকিস্তানের কিছু অংশ এই মালভূমি বিস্তৃত। এটি পৃথিবীর সবথেকে উঁচু মালভূমি। ওকে, পামির মালভূমি তার জন্য এত বিশাল বিস্তৃতির জন্য 16,000 ফুট উপরে অবস্থান করছে, বিশাল বিস্তৃতি, তার জন্য এটাকে বলা হয় পৃথিবীর ছাদ। ওকে, চলো নেক্সট কোশ্চেন। মোট 40টা কোশ্চেন নিয়ে এসেছি। ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগছে। শুষ্ক অঞ্চলে কোমল শিলার উপর গঠিত নদী উপত্যকা যে নামে পরিচিত? শুষ্ক অঞ্চলে কোমল শিলার উপর গঠিত নদী উপত্যকা ক্যানিয়ন নামে পরিচিত। তো ক্যানিয়ন হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। মরুভূমির তির্যক বালিয়াড়িকে কি বলা হয়? মরুভূমিতে তির্যক যে বালুয়াড়ি তাকে বলা হয় বারখান। বারখান বলা হয়। মরুভূমিতে তির্যক বালিয়াড়িকে বলা হয় বারখান। অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। সংঘাত পাললিক শিলার উদাহরণ কোনটি? এই চারটের মধ্যে কোনটি সংঘাত পাললিক শিলার উদাহরণ? তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি। অপশন ডি কংগ্লোমারেট, এটা হচ্ছে সংঘাত পাললিক শিলার একটি উদাহরণ। চলো নেক্সট কোশ্চেন দেখি। মরফিন উপক্ষার পাওয়া যায়। মরফিন উপক্ষার, তো মরফিন উপক্ষার কোথায় পাওয়া যায়? আফিম গাছে মরফিন উপক্ষার পাওয়া যায়। আফিম গাছে পাওয়া যায় মরফিন উপক্ষার। ওকে, উপক্ষার জিনিসটা কি? উদ্ভিদের নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থগুলিকে এক কথায় বা একত্রে উপক্ষার বলে। উদ্ভিদের নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থগুলিকে, নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থগুলিকে এক কথায় উপক্ষার বলা হয়। চলো নেক্সট কোশ্চেন। বোম্যান্স ক্যাপসুলের ভিসেরাল স্তরে অবস্থিত চ্যাপ্টা এবং অ্যামিবার মতো কোষগুলিকে বলে? তো এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটার অ্যান্সার তোমাদের হোমওয়ার্ক দেয়া থাকলো। এই কোশ্চেনটার অ্যান্সার তোমাদেরকে কমেন্টে লিখে জানাতে হবে। চলো নেক্সট কোশ্চেন দেখি। চোখের তারারন্ধ্রের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রিত হয়। চোখের তারারন্ধ্রের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রিত হয় কিসের দ্বারা? স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা চোখের তারারন্ধ্রের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রিত হয়। চলো নেক্সট কোশ্চেন দেখি। মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় সিস্টার ক্রোমাটিড দুটি আলাদা হয়? তো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। কোন দশায় মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় সিস্টার ক্রোমাটিড দুটি আলাদা হয়? সেটা কোন দশায়? অ্যানাফেজ দশায়। ঠিক আছে, অ্যানাফেজ দশায় এটি হয়। তো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি। অপশন সি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। অযৌন জনন সম্পন্ন করে একটি জীব, সেই জীবের নাম কি? যে জীবটি অযৌন জনন সম্পন্ন করে? ব্যাং, কেঁচো, ইডোগোনিয়াম, অ্যামিবা। তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অ্যামিবা। অ্যামিবা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। অ্যামিবা অযৌন জনন সম্পন্ন করে। অযৌন জনন প্রক্রিয়াটা কি? যে জনন প্রক্রিয়ায় গ্যামেট উৎপাদন ছাড়াই জনিত জীবের দেহকোষ বিভাজিত হয়ে অথবা রেণু তৈরির মাধ্যমে অপত্য জীবের সৃষ্টি হয় তাকে অযৌন জনন বলা হয়। তাকে অযৌন জনন বলা হয়। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। 31 নম্বর কোশ্চেন। কুষ্ঠ রোগ এক প্রকার, কুষ্ঠ এক প্রকার কি ধরনের রোগ? ব্যাকটেরিয়া জনিত রোগ। কুষ্ঠ রোগ এক প্রকার ব্যাকটেরিয়া জনিত রোগ। তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন এ। অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। কুষ্ঠরোগ এক প্রকার ব্যাকটেরিয়া জনিত রোগ। এটি কি প্রকারের ব্যাকটেরিয়া মানবদেহে কুষ্ঠ বা লেপ্রোসি রোগটাকে সৃষ্টি করে? মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি নামক এক প্রকার ব্যাসিলাস জাতীয় ব্যাকটেরিয়া। মাইক্রোব্যাকটেরিয়াম, মাইকোব্যাকটেরিয়াম, মাইকোব্যাকটেরিয়াম
লেপ্রি নামক এক প্রকার ব্যাসিলাস জাতীয় ব্যাকটেরিয়া মানবদেহে কুষ্ঠ বা লেপ্রেসি রোগটাকে সৃষ্টি করে। নেক্সট কোশ্চেন দেখি, আধুনিক ঘোড়ার আদি পূর্বপুরুষ হলো ইউসিন, মেসোহিপ্পাস, ইওহিপ্লাস, প্লায়োহিপ্পাস। তো আধুনিক ঘোড়ার পূর্বপুরুষ হচ্ছে ইওহিপ্পাস। ইওহিপ্পাস হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার অপশন সি। আধুনিক ঘোড়ার পূর্বপুরুষ হচ্ছে ইওহিপ্পাস। ইওহিপ্লাস হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তো এটা কোন যুগে? এটা হচ্ছে ইওসিন যুগে। ইওসিন যুগে আমরা দেখতে পাই আধুনিক ঘোড়ার পূর্বপুরুষ ইওহিপ্পাসকে। ওকে, এদের উচ্চতা কত সেন্টিমিটার ছিল? এরা খানিকটা শেয়ালের মতো ছিল, এদের আকৃতি খানিকটা শেয়ালের মতো ছিল, আর এদের উচ্চতা ছিল 40 সেন্টিমিটার। 40 সেন্টিমিটার। নেক্সট কোশ্চেন, একটি লোকাল হরমোনের উদাহরণ থাইরক্সিন, অ্যাড্রিনালিন, টেস্টোস্টেরন, ইনসুলিন। তো লোকাল হরমোন মানেটা কি আগে আমাদের সেটা বুঝতে হবে। যেসব হরমোনের ক্রিয়া সাধারণত উৎসস্থল অথবা উৎস গ্রন্থির মধ্যেই সীমাবদ্ধ থাকে সেটাকে বলা হয় লোকাল হরমোন। ঠিক আছে, তো এখানে রাইট অ্যান্সার কি হবে? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে ইনসুলিন। ঠিক আছে, এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের ইনসুলিন। ইনসুলিন হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার, অপশন ডি। নেক্সট কোশ্চেনে চলে যায়, সমস্থানিকগুলির মধ্যে যেটি একই থাকে, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, আর কোনোটাই না। তো রাইট অ্যান্সার কি হবে? প্রোটন সংখ্যা। সমস্থানিকগুলির মধ্যে যেটি একই থাকে সেটা হচ্ছে প্রোটন সংখ্যা একই থাকে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান এ, প্রোটন সংখ্যা। ওকে, সমস্থানিক মানে হচ্ছে আইসোটোপ। ঠিক আছে, সমস্থানিক মানে সমস্থানিকও বলা হয় আর এটাকে বলা হয় আইসোটোপও বলা হয়। জাস্ট এক মিনিট, এটাকে বলা হয় আইসোটোপ। তো আইসোটোপ কাকে বলে বা সমস্থানিক কাকে বলে তার সংজ্ঞাটা একবার আমরা জেনে নিই। একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা এক কিন্তু নিউক্লিয়াসে অবস্থিত যে নিউট্রন সংখ্যা, সেই নিউট্রন সংখ্যাটার ভিন্নতার জন্য যাদের পারমাণবিক ভর আলাদা হয় তাকে বলা হয় আইসোটোপ। ওকে, তো রাইট অ্যান্সার হয়ে গেল আমাদের প্রোটন সংখ্যা। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। উষ্ণতা স্থির রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ বাড়ালে, উষ্ণতাটাকে আমি স্থির রেখেছি, উষ্ণতাকে স্থির রেখে নির্দিষ্ট ভরের মধ্যে গ্যাসের চাপ বাড়ালে তার আয়তন কি হবে? তার আয়তন কমে যাবে। ঠিক আছে, তার আয়তন কমে যাবে। অপশন বি হবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোনো বস্তুর একক ভরের তাপগ্রাহিতাকে বলে, কোনো বস্তুর একক ভরের তাপগ্রাহিতাকে বলে আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। কোনো বস্তুর একক ভরের তাপগ্রাহিতাকে বলা হয় আপেক্ষিক তাপ। তড়িৎ প্রবাহ মাত্রার এসআই একক, তড়িৎ প্রবাহ মাত্রার এসআই একক কি? তড়িৎ প্রবাহ মাত্রার এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহ মাত্রার এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার সমান 1 অ্যাম্পিয়ার সমান 1 কুলম্ব। 1 কুলম্ব, ঠিক আছে, পার 1 সেকেন্ড। 1 কুলম্ব পার 1 সেকেন্ড। তড়িৎ প্রবাহ মাত্রার এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার। ওকে, তড়িৎ প্রবাহ মাত্রার সংজ্ঞাটা আমরা একটু জেনে নিই। কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত আধানের পরিমাণকে ওই পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা বলা হয়। তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে নির্গত ধনাত্মক আধান বিশিষ্ট কণা স্রোতকে বলা হয়। ঠিক আছে, তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে নির্গত ধনাত্মক আধান বিশিষ্ট কণা স্রোতকে কি বলা হয়? ধনাত্মক আধান বিশিষ্ট কণা স্রোতকে আলফা রশ্মি বলা হয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন বি, আলফা রশ্মি। অপশন বি। শব্দের পুনঃপুনঃ প্রতিফলনের ফলে সৃষ্টি হয়, শব্দের পুনঃপুনঃ প্রতিফলনের ফলে কিসের সৃষ্টি হয়? অনুরণনের সৃষ্টি হয়। অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। অনুরণনের সৃষ্টি হয়, শব্দের পুনঃপুনঃ প্রতিফলনের ফলে অনুরণনের সৃষ্টি হয়। চলো নেক্সট কোশ্চেন, আজকে লাস্ট কোশ্চেন। স্কেলার রাশি হলো, স্কেলার রাশি একটি কি রাশি? স্কেলার রাশি হচ্ছে, স্কেলার রাশি কাকে বলে? যে রাশিগুলির কেবলমাত্র মান আছে, কোনো দিক বা অভিমুখ নেই, তাকে বলা হয় স্কেলার রাশি।
আর এর বিপরীত হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি কাকে বলে? যে রাশিগুলির মান আর অভিমুখ দুটোই আছে তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। ঠিক আছে, তো এই যে চাপ, বল, এগুলো হচ্ছে সব ভেক্টর রাশি। ঠিক আছে, চাপ, বল, তারপর সরণ, এগুলো সব ভেক্টর রাশি। কার্য হচ্ছে তোমার স্কেলার রাশি। কার্যের শুধুমাত্র মান আছে, কোনো দিক বা অভিমুখ নেই, তো কার্য হয়ে গেল আমাদের স্কেলার রাশি। তো রাইট অ্যান্সার হয়ে গেল আমাদের অপশান এ। অপশান এ হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। অপশান এ হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। আজকের ক্লাস এতদূর অবধি। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দেবে, আর টেলিগ্রামে গিয়ে সার্চ করবে সিআরপি একাডেমি। এই টেলিগ্রামে গিয়ে সার্চ করলে সিআরপি একাডেমি বলে আমাদের গ্রুপ পাবে, সেই গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাও। এটা আমাদের অফিসিয়াল গ্রুপ। আর এই গ্রুপে তোমরা কী কী পাবে? ফ্রি পিডিএফ পাবে যেটা তোমরা ডাউনলোড করতে পারবে, ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট হবে, ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হবে, আর ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্টও তোমাদের এখানে প্রোভাইড করা হবে, যে মক টেস্টের মাধ্যমে তোমরা নিজেদেরকে যাচাই করে নিতে পারো যে তোমাদের প্রস্তুতি এখন কোন পর্যায়ে আছে। আর সোম থেকে শনি প্রতিদিন রাত 9টায় আমি এই ধরনের ক্লাস নিয়ে আসছি, যে ক্লাসগুলো আপকামিং এক্সামের জন্য খুবই দরকারি। তো নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি শুভেন্দু স্যার, প্রতি সোম থেকে শনি রাত 9টায় আমি তোমাদের সামনে এই ক্লাসটা নিয়ে আসছি। বেস্ট অফ লাক, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।